প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। সরকারি হরঙ্গা কলেজ মুন্সিগঞ্জ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি এবং স্বাস্থ্যবিধি মেনে আজকের এই ক্লাসটি শুরু করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। করোনাকালীন সময় তোমাদের কলেজ বন্ধ থাকলেও শ্রেণী কার্যক্রম কিন্তু থেমে নেই। প্রতিনিয়ত অনলাইনের মাধ্যমে তোমাদের ক্লাসগুলো পরিচালিত হচ্ছে। আর এই উদ্যোগটি গ্রহণ করার জন্য সরকারি হরঙ্গা কলেজের অধ্যক্ষ মহোদয়ের প্রতি আমরা বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং অধ্যক্ষ মহোদয় প্রতিনিয়ত এই ক্লাসগুলো মনিটরিং করছেন। তো আশা করি এই ক্লাসের মাধ্যমে ক্লাস না হওয়ার যে ঘাটতি তা কিছুটা হলেও পুষিয়ে নেওয়া সম্ভব। তোমরা ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখবে এবং ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেখার চেষ্টা করবে, তাহলে তোমরা অনেক কিছুই সহজে বুঝতে পারবে। আর বুঝতে গিয়ে যদি কোথাও সমস্যা হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে। তুমি ফেসবুকে কমেন্ট করে জানাতে পারো, অথবা মেসেঞ্জারে কমেন্ট করে আমাদের জানাতে পারো, অথবা তুমি চাইলে ফোন করেও আমার সাথে যোগাযোগ করতে পারো যে স্যার আমি এই জায়গায় এটা বুঝতে পারছি না। চেষ্টা করবো তোমার সমস্যার সমাধান করার। তো সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই ক্লাসটি উপভোগ করার জন্য। আর এই ক্লাসটি তোমাদের মাঝে উপস্থাপন করব আমি মোহাম্মদ মামুনুর রশিদ, প্রভাষক ব্যবস্থাপনা, সরকারি হরঙ্গা কলেজ মুন্সিগঞ্জ। পাঠ পরিচিতি: বিবি অনার্স প্রথম বর্ষ ব্যবস্থাপনা বিভাগের হিসাব বিজ্ঞান নীতিমালা যে কোর্স রয়েছে সেই কোর্সের ষষ্ঠ অধ্যায় হিসাব পদ্ধতি নিয়ে আজকে আলোচনা করব। তবে আজকে মূলত যে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে সেটা হচ্ছে নগদ প্রাপ্তি জাবেদা সম্পর্কে শিক্ষার্থীরা ধারণা লাভ করতে পারবে এবং নগদ প্রাপ্তির যেই গাণিতিক সমস্যা সেই গাণিতিক সমস্যারও সমাধান করা হবে। আমাদের এই ষষ্ঠ অধ্যায়ের অনেকগুলো ক্লাস তোমাদের মাঝে নেওয়া হয়েছে। ষষ্ঠ অধ্যায়ের মূলত বিশেষ জাবেদার বিক্রয় জাবেদা, ক্রয় জাবেদা, নগদ প্রদান জাবেদা, আজ হচ্ছে নগদ প্রাপ্তি জাবেদা নিয়ে তোমাদের মাঝে আলোচনা করব। তোমরা ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখলে তোমরা অনেক কিছুই সহজে বুঝতে পারবে। নগদ প্রাপ্তি জাবেদা শেখার পূর্বে আমাদের জানতে হবে নগদ প্রাপ্তি জাবেদা বলতে কি বোঝায়। একটি ব্যবসায় প্রতিষ্ঠানে সকল প্রকার নগদ প্রাপ্তি সংক্রান্ত লেনদেন লিপিবদ্ধ করার জন্য যে বিশেষ জাবেদা ব্যবহার করা হয় তাকে নগদ প্রাপ্তি জাবেদা বলে। যদি সহজে আরো সংক্ষেপে বলার চেষ্টা করি সেটি হচ্ছে যে বইতে নগদ প্রাপ্তি লেনদেনগুলো লিপিবদ্ধ হবে এমন জাবেদাকে বলা হচ্ছে নগদ প্রাপ্তি জাবেদা। এখানে শুধুমাত্র নগদ প্রাপ্তিগুলো অন্তর্ভুক্ত হবে, বাকিতে কোনো প্রকার লেনদেন যদি হয়ে থাকে তাহলে সেগুলো কিন্তু এই নগদ প্রাপ্তি জাবেদাতে অন্তর্ভুক্ত হবে না, বা নগদ প্রদান করা হলেও কিন্তু নগদ প্রাপ্তি জাবেদাতে অন্তর্ভুক্ত হবে না। শুধুমাত্র নগদ প্রাপ্তি সংক্রান্ত লেনদেন নগদ প্রাপ্তি জাবেদাতে অন্তর্ভুক্ত হবে। নগদ প্রাপ্তিগুলো কি হতে পারে? একটি ব্যবসা প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ যেই নগদ প্রাপ্তিগুলো হয় সেগুলো হচ্ছে নগদে পণ্য বিক্রয়। যদি নগদে পণ্যদ্রব্য বিক্রি করা হয়, বিক্রি করার ফলে নগদ টাকা পাওয়া যায়। তারপর হচ্ছে প্রাপ্য বিলের টাকা, অর্থাৎ আমি বাকিতে বিক্রি করেছিলাম সেই বাকিতে বিক্রয়কৃত টাকা যদি এখন পাওয়া যায় তাহলে সেটা হতে পারে। এছাড়া অন্যান্য যে উৎস রয়েছে সেই উৎস থেকেও এই নগদ প্রাপ্তি হতে পারে। যেমন ব্যাংক থেকে ঋণ গ্রহণ করা বা ব্যাংক থেকে যদি লোন নেই তাহলে আমার কাছে কি আসবে? নগদ টাকা আসবে। অথবা যদি ব্যাংকে টাকা জমা রাখা হয় সেই জমা টাকার উপর কি হতে পারে? সুদ প্রাপ্তি হতে পারে। অথবা বিনিয়োগ করলে সেই বিনিয়োগকৃত টাকার উপর কি হতে পারে? সুদ প্রাপ্তি হতে পারে। অথবা অগ্রিম প্রাপ্তি, অর্থাৎ সেবা প্রদান করার পূর্বেই সেই সেবার যে টাকাটা সেটা যদি আগে পেয়ে যায় তাহলে অগ্রিম প্রাপ্তি হতে পারে। এছাড়া হচ্ছে মালিক কর্তৃক মূলধন বিনিয়োগ, যেমন ঋণ গ্রহণ করলে আমার কাছে টাকা আসতেছে, তেমনি ভাবে যদি ব্যবসা প্রতিষ্ঠানে অতিরিক্ত মূলধন বিনিয়োগ করার প্রয়োজন হয় সেক্ষেত্রেও কিন্তু কি হতে পারে? এই নগদ প্রাপ্তি জাবেদাতে অন্তর্ভুক্ত হবে। নগদ প্রাপ্তির যেই ফরম্যাট, মূলত দুটি ফরম্যাটে আমরা এই নগদ প্রাপ্তি জাবেদাটা করে থাকি। একটা হচ্ছে পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম আর একটা হচ্ছে পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম। পিরিয়ডিক আর পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম মূলত যে পার্থক্যটি
হয়ে থাকে সেটি হচ্ছে প্রথম হচ্ছে স্টকে, তারপর হচ্ছে যেমন আমাদের পারচেজ এর যখন দেখেছিলাম পারচেজ হয়, আর এই জায়গায় হবে কি মার্চেন্ডাইজ ইনভেন্টরি, সেটা হচ্ছে পারপেচুয়াল সিস্টেমে। পিরিয়ডিক সিস্টেমের যেটি হবে প্রথম থাকবে হচ্ছে ডেট, তারপর হচ্ছে অ্যাকাউন্ট ক্রেডিটেড, কারণ ক্যাশ ডেবিট অ্যাকাউন্ট ক্রেডিটেড, এরপর হচ্ছে রেফারেন্স, তারপর হচ্ছে ক্যাশ ডেবিট, যেই ডেবিট গুলো হয়ে থাকে ক্যাশ ডেবিট, সেলস ডিসকাউন্ট ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল, কারণ অ্যাকাউন্ট রিসিভেবল টাকা এখন পরিশোধ করে দিচ্ছে, সুতরাং অ্যাকাউন্ট রিসিভেবল টাকা হ্রাস পাবে, এই জন্য অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট হবে, সেলস ক্রেডিট হবে। আদার্স অ্যাকাউন্ট, যদি আমাদের যে পণ্যদ্রব্যের কথা বলা হচ্ছে সেই পণ্যদ্রব্য বিক্রি না করে, হতে পারে সম্পত্তি বিক্রি করলো, হতে পারে ফার্নিচার বিক্রি করে দিল, হতে পারে ইকুইপমেন্ট বিক্রি করলো, সেক্ষেত্রে এই আদার্স অ্যাকাউন্ট কি হবে, ক্রেডিট হবে, আর ক্যাশ ডেবিট হবে। এটা হচ্ছে পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম। এরপর হচ্ছে পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম। পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে যেটা আসবে সেটা হচ্ছে ডেট অ্যাকাউন্ট ক্রেডিটেড, রেফারেন্স ক্যাশ ডেবিট, সেলস ডিসকাউন্ট ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট, আদার্স অ্যাকাউন্ট ক্রেডিট। আর এই জায়গায় আরেকটি কলাম বসবে যেটা আমাদের আগের স্টকে বসেনি, সেটা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড ডেবিট আর মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। এটা পারপেচুয়াল সিস্টেমে বসবে। এবার আমরা একটা পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমের একটা প্রবলেম নিয়ে আলোচনা করি। প্রবলেম 1, from the flowing data prepare a cash received journal, periodic inventory system of জোসনা কোম্পানি। জোসনা কোম্পানির ক্যাশ নগদ প্রাপ্তি জাবেদাটা পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমে করতে বলা হয়েছে। জাবেদাটার যে ট্রানজাকশন গুলো সেগুলো কি সেটি দেখি। 2016 মার্চের 2, গুডস সেলস অন ক্যাশ টাকা 30,000, অর্থাৎ পণ্যদ্রব্য বিক্রি করা হলো বা মাল বিক্রি করা হলো কত টাকার, 30,000 টাকার নগদে। এখানে কিন্তু নগদ লেনদেন গুলোই অন্তর্ভুক্ত হবে, বাকিতে তো হওয়ার কোনো সুযোগই নেই। এটা হচ্ছে মার্চের 2 তারিখের, মার্চের 6 তারিখের কালেকশন ফ্রম অ্যাকাউন্ট রিসিভেবল, যেটা আমরা নগদ প্রাপ্তি জাবেদাতে কি কি অন্তর্ভুক্ত হবে তখন কিন্তু আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম, অর্থাৎ প্রাপ্য টাকা নগদে পাওয়া গেল। অ্যাকাউন্ট রিসিভেবল কোম্পানি অফ ইনভয়েস টাকা হচ্ছে 12,000 লেস 1% ডিসকাউন্ট, 1% ডিসকাউন্ট দিয়ে বাকি টাকাটি কি করা হলো, নগদে সংগ্রহ করা হলো। তাহলে এই 12,000 টাকার উপর 1% করলে 120 টাকা হবে, 120 টাকা কম পাওয়া যাবে। এরপর হচ্ছে লোন টেকেন বাই সাইনিং এই নোটস পেয়েবল, টাকা হচ্ছে 50,000, নো লোন গ্রহণ করা হলো, তো লোন গ্রহণ করলে আমার কাছে নগদ আসতেছে। এরপর হচ্ছে অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট বাই ওনার টাকা 10,000, অর্থাৎ মালিক অতিরিক্ত ব্যবসায় মূলধন বিনিয়োগ করলো, সেটাও কি হবে, এই নগদ প্রাপ্তিতে অন্তর্ভুক্ত হবে। নগদ প্রাপ্তিতে কি কি বিষয় অন্তর্ভুক্ত হয় সেটি আমরা পূর্বে আলোচনা করেছিলাম। সেই যদি জিনিসগুলো তোমরা ভালোভাবে বুঝতে পারো তাহলে তোমাদের জন্য কিন্তু এই নগদ প্রাপ্তি জাবেদাটা তৈরি করা খুব সহজ হবে। এবার আমরা এটার স্টকে করে কিভাবে করতে হয় সেটা তোমাদেরকে দেখাবো। পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম জোসনা কোম্পানি, উপরে আমরা প্রতিষ্ঠানের শিরোনাম লিখে থাকি, যেহেতু এটা জোসনা কোম্পানি সেই জন্য জোসনা কোম্পানি লিখবো। ক্যাশ রিসিভ জার্নাল, ক্যাশ রিসিভ জার্নাল করছি তাই তার নামটি এখানে উল্লেখ করতে হবে। এরপর হচ্ছে স্টকটি তৈরি করতে হবে। স্টকের প্রথম যেটি থাকবে সেটা হচ্ছে ডেট, তারপর হচ্ছে অ্যাকাউন্ট ক্রেডিটেড, এরপর হচ্ছে রেফারেন্স। এরপর আমাদের যেগুলো ডেবিট হবে সেগুলো যেমন ক্যাশ ডেবিট, সেলস ডিসকাউন্ট ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট, সেলস ক্রেডিট বা সেলস রেভিনিউ ক্রেডিট, আদার্স অ্যাকাউন্ট। এটা প্রশ্ন দেখে আমাদের এই কলামগুলো লিখবে। যদি আদার্স অ্যাকাউন্ট বলতে যদি ফার্নিচার বা কোনো সম্পত্তি ক্রয় করা হয়, অথবা যদি ব্যবসায় কোনো মূলধন বিনিয়োগ করা হয়, অথবা ব্যাংক লোন নেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের এটা আর সেলস এর মধ্যে বসবে না, অথবা অ্যাকাউন্ট রিসিভেবল বসবে না, এটা আদার্স অ্যাকাউন্টে বসাতে হবে। এবার আমরা মার্চের যেই 2 তারিখের ট্রানজাকশনটি হয়েছিল সেটি খেয়াল করি। মার্চের 2 তারিখ গুডস সেলস অন ক্যাশ টাকা হচ্ছে 30,000 টাকা, তাহলে আমাদের ক্যাশ ডেবিট হবে আর হচ্ছে গুডস চলে যাচ্ছে, সেজন্য এটা সেলস রেভিনিউ ক্রেডিট হবে। অর্থাৎ আমি পণ্যদ্রব্য বিক্রি করলাম, তাহলে সেলস ক্রেডিট আর ডেবিট হচ্ছে ক্যাশ। এরপর আমাদের পরের যেই ট্রানজাকশনটি সেটা হচ্ছে
6 তারিখের কালেকশন ফ্রম অ্যাকাউন্ট রিসিভেবল এর টাকা গ্রহণ করা হলো আর কোম্পানির কাছ থেকে। অফ অ্যান ইনভয়েস, টাকা হচ্ছে 12,000 টাকা, তবে 1% ডিসকাউন্টে আমি টাকাটা পেলাম। আর কোম্পানি ডেবিট, কারণ আর কোম্পানি এখন ক্রেডিট হয়ে যাবে, কারণ এই আর কোম্পানির কাছে আমি যে টাকাটা পেতাম সেই টাকাটা সে পরিশোধ করে দিচ্ছে। তাহলে ক্যাশ ডেবিট, ক্যাশ কত টাকা? 11,800 টাকা। কেন? কারণ এই 12,000 টাকার উপর 1% ডিসকাউন্ট পেয়ে আমি বাকি টাকাটা গ্রহণ করছি। তাহলে বাকি টাকাটি কত? বাকি টাকাটি হচ্ছে আমাদের এই 12,000 টাকা। 12,000 টাকার উপর যদি ডিসকাউন্ট করা হয় তাহলে হবে 11,880 টাকা। আর সেলস হচ্ছে ডিসকাউন্ট হচ্ছে 120 টাকা, আর আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল হবে 12,000 টাকা। এরপর হচ্ছে আমাদের পরে যে ট্রানজাকশনটি সেটি হচ্ছে লোন টেকেন বাই সাইনিং এই নোটস পেয়েবল এর একটি সিগনেচার দিয়ে বা স্বাক্ষর দিয়ে আমরা কি করলাম? লোন গ্রহণ করলাম। তাহলে আমার কাছে কি আসতেছে? ক্যাশ আসতেছে, ক্যাশ ডেবিট, আর হচ্ছে আদার্স অ্যাকাউন্ট ক্রেডিট হবে। কেন? কারণ আমাদের যে নোটস পেয়েবল নামে আমরা কোনো হিসাব লিখি নাই, এই জন্য আমাদের এই আদার্স অ্যাকাউন্ট, এখানে আমাদের নোটস রিসিভেবল ডেবিট কত টাকা? 50,000 টাকা। ক্যাশ ডেবিট হবে ঠিক সমপরিমাণ টাকা আবার আদার্স অ্যাকাউন্টে আমরা লিখব। এরপর হচ্ছে আমাদের পরের যেই ট্রানজাকশনটি সর্বশেষ, সেটা হচ্ছে এডিশনাল ইনভেস্টমেন্ট বাই ওনার, টাকা হচ্ছে 10,000 টাকা। 10,000 এর টাকা অতিরিক্ত বিনিয়োগ করা হলো। তাহলে আমাদের ক্যাপিটাল জোসনা 10,000 টাকা, ক্যাশ ডেবিট, আর হচ্ছে আদার্স অ্যাকাউন্ট কি হবে? ক্রেডিট হবে। এখন আমরা এই ক্যাশের যে অ্যামাউন্ট গুলো রয়েছে সেই অ্যামাউন্ট গুলো যোগ করব, তারপর সেলস ডিসকাউন্ট যোগ করব। তাহলে ডেবিট দিকে আমাদের এই দুটো অ্যামাউন্ট, আর ক্রেডিট দিকে হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল, তারপর সেলস রেভিনিউ, এরপর হচ্ছে আদার্স অ্যাকাউন্ট 60,000 টাকা। ক্রেডিট যোগ করলে এবং ডেবিট যোগ করলে কি হয়ে যাবে? সমান সমান হয়ে যাবে। তো পিরিয়ডিক সিস্টেমে এটা আমরা একটা সমস্যা করলাম। এরকম একটি সমস্যা তোমাদের যদি বাড়ির হোমওয়ার্ক করতে দেওয়া হয় তাহলে আশা করি নিশ্চয়ই তোমরা যা সমাধান করতে পারবে। Record the flowing transaction of Daffodil Computer Limited for the month of September 2013 in cash receipt journal. September 1 তারিখ issue common stock for টাকা 12,500 cash. September 2 cash sales টাকা 29,000, cash sales for the week টাকা 2,20,000. তারপর হচ্ছে সেপ্টেম্বর 8 তারিখ কালেক্টেড টাকা 2,40,000 ফ্রম অশিস ইন ফুল সেটেলমেন্ট। তারপর হচ্ছে সেপ্টেম্বর 10 সোল্ড অ্যান্ড ওল্ড ইকুইপমেন্ট ফর টাকা 90,000 ক্যাশ। তারপর হচ্ছে সেপ্টেম্বর 15 ক্যাশ সেলস ফর দ্য উইক টাকা 2,20,000। September 15 collected from Humayun টাকা 1,88,500 in full settlement of টাকা 2 লাখ টাকার ফুল সেটেলমেন্টে 1,88,500 টাকা পাওয়া গেল। তাহলে বাকি টাকাটা কি হবে? ডিসকাউন্টের মধ্যে অন্তর্ভুক্ত হবে। কালেক্টেড টাকা 1,75,000 from people as a partial payment on sales. তারপর হচ্ছে সেপ্টেম্বর 30 তারিখ চিঠি ক্যাশ সেলস ফর লাস্ট 2 উইক টাকা হচ্ছে 4,50,000 এবং 30 তারিখের রিসিভ এ ব্যাংক লোন টাকা হচ্ছে 15 লাখ ইস্যুইং এ নোটস পে। তো এই যে সমস্যাটি, আশা করি এই সমস্যাটিও তোমরা খুব সহজেই সমাধান করতে পারবে, কারণ আগের প্রবলেমটি যদি বুঝতে পারো তাহলে কিন্তু তোমরা এই সমস্যাটাও সমাধান করতে পারবে। আর এই সমস্যাটি সমাধান করার পূর্বে আগের যে সমস্যাটি সমাধান করা হলো সেটি ভালোভাবে বোঝার চেষ্টা করবে, তাহলে তোমরা এটা সহজেই সমাধান করতে পারবে। তো শিক্ষার্থী বন্ধু সবাইকে ধন্যবাদ। পরবর্তী ক্লাস দেখার আহ্বান জানিয়ে আজকের মতো ক্লাস থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে। সবাইকে ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে ক্লাসটি উপভোগ করার জন্য। আর বুঝতে গিয়ে যদি কোথাও সমস্যা হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে। আমাদের ফেসবুকে কমেন্ট করে জানাতে পারো, মেসেঞ্জারে তুমি কমেন্ট করে জানাতে পারো, অথবা তুমি চাইলে ফোন করেও তোমার সমস্যার কথা বলতে পারো। পরবর্তী ক্লাস দেখার আহ্বান জানাচ্ছি এবং আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।